মিড ডে মিলের অবস্থা সমস্ত স্কুলগুলোতে দেখো, পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েগুলোর অবস্থা দেখো। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, মুখ্যমন্ত্রীকে বেকারদের উদ্দেশ্যে বলতে হচ্ছে বাড়িতে মাকে বলো ঘুগনি করে দিতে, মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো, ঘুগনি আর মুড়ি বেচো। বাড়ির এই গরুচর কালাচরটাই কিন্তু বলছে না তোকে ঘুগনি বানিয়ে দিচ্ছি তুই যা ধর্মতলায় গিয়ে বেরিয়ে যায়, এটা বলছে না কিন্তু। বাংলার যারা গরিব বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছে। এটা কখন বলে? যখন রাজ্যে অর্থনৈতিকভাবে একটা মারাত্মক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখনই চাকরির বিজ্ঞপ্তি হচ্ছেন কেউ কেউ কোর্টে গিয়ে সেটাকে আটকে দিচ্ছে। আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এই বিষয়গুলোকে এমন ভাবে ত্রুটিপূর্ণ রাখছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোর্টে গেলেই সেটা স্টে হয়ে যাবে এবং বিষয়টা আটকা পড়ে যাবে। কারণ এই সরকার চাকরি দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থায় নেই। এমত একটা অবস্থায় এই রাজ্য সরকার 1,10,000 টাকা করে নিলাম করার কায়দাতে এই রাজ্যে ক্লাবগুলোকে পয়সা দিচ্ছে। বড় বড় যে ক্লাব কমিটি যেগুলো রয়েছে যারা, তাদের 1,10,000 টাকায় মানে ওদের হয়তো বাস খাটানোর পয়সাটা হয়তো ওটাতে উঠবে, সেখানে দিয়ে মানেটা কি? আদতে হচ্ছে ওই কিছু দিলাম আমার সাথে থাকো সামনের বছর ভোট, এই করে করে এদেরকে কন্ট্রোলে রাখা। এটা কন্ট্রোলে নেওয়ার কায়দা মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিচ্ছু না। রাজ্য সরকার হ্যাজ টু হ্যাভ যে কোনো স্টেট, মানে আমরা যেটা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, স্টেট বা কনস্টিটিউশন আমাদের যেটা বলে, স্টেট হ্যাজ টু হ্যাভ সেকুলার ক্যারেক্টারিস্টিক্স। স্টেটের একটা সেকুলার ক্যারেক্টার থাকা উচিত। স্টেট কোনো ধর্মীয় আচার আচরণের মধ্যে নিজেকে ইন্ডালজ করবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো বলুন বা হচ্ছে গিয়ে ঈদ বলুন বা হচ্ছে মোয়াজ্জেম ভাতা বলুন, ইমাম ভাতা বলুন, এগুলো করে আলটিমেটলি মৌলিক রাজ্যের যে চরিত্র সেটাকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ডাইলিউট করে দিচ্ছে, বা এমন কিছু করছেন যেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করছে। এই রাজ্য সরকারকে আমরা কোর্টে দাঁড়িয়ে বলতে শুনেছি ডিএ দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে, অথচ এই বিপুল ব্যয় বরাদ্দ। আমি তোমাকে উল্টো দিকটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো যা করছেন জেনে বুঝে করছেন, কারণ তিনি জানেন সামনের বছর সরকারটা থাকবে না আমার। তাই পরের যে সরকারে যে ক্ষমতায় আসবে যেই দল বা যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে যাতে বিড়ম্বনায় ফেলা যায় বা সেই দলকে যাতে বিড়ম্বনায় ফেলা যায়, এই বিপুল ব্যয় বরাদ্দ সরকারের উপরে চাপিয়ে যাচ্ছেন যাতে তারা সমস্যায় পড়ে। কিন্তু প্রশ্ন এটা তো ঠিক যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন ভোটের সময় আপনার কথা যদি মেনেই নি, তারা মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, সহযোগিতা করছে, তাহলে তো এতে তৃণমূলেরই লাভ। বিজেপি তাহলে করতে পারে এরকম কিছু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন 30% রাজনীতি করেছেন, আজকে তিনি 70% কনসলিডেশন হওয়ার বিপদটা বুঝতে পারছেন, তাই কিছু ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ করছেন। আমি বলছি যতই ক্লাব কমিটিকে পয়সা দিন আর যাই দিন, ক্লাব কমিটির কটা লোক যদি টাকা পয়সা নেয়, তারা আনন্দে থাকে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে। কিন্তু এই দুর্গাপুজো দেখতে আসা, প্যান্ডেলে ঘুরতে আসা শয়ে শয়ে লাখো লাখো লোক, তারা কিন্তু তৃণমূলের বিপরীতেই ভোট দেবে, তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে। মুখ্যমন্ত্রী হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসুন, আপনাদেরকে কাজ দেবো, নিজস্ব প্রকল্প করে কাজ দেবো। এখন এত দরদ? করোনার সময় যখন পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্য থেকে আসছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এদেরকে নেব না, এরা সব করোনা এক্সপ্রেস আসছে। 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পরে এই রাজ্য থেকে প্রায় 40-50 লক্ষ পরিযায়ী শ্রমিক যদি বাইরে গিয়ে কাজ করে, এই ব্যর্থতা কার? মুখ্যমন্ত্রী অর্বাচীনের মতন যে নিজের স্ববিরোধিতা করে ফেলছেন এই কথাগুলো বলে, সেটা নিজে বুঝতে পারছেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী এত কেন চিন্তা, এত কেন তার কারণ মুখ্যমন্ত্রী এসআইআর এর মানেই বোঝে না। এসআইআর এর যদি মানে বুঝতেন, এসআইআর এর বিষয়বস্তুটা কি যদি বুঝতেন, তাহলে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলতেন না। আমার মনে হয় মুখ্যমন্ত্রী এসআইআর এর ব্যাপার নিয়ে সন্ধ্যে 7টার পরে মদন মিত্রের সাথে ভালো করে আলোচনা করা দরকার। কেন মদন মিত্রকে কেন বলছেন? মদন মিত্র এসআইআর এর ব্যাপারে খুব ভালো বলতে পারবে সন্ধ্যে 7টার পর। এই কনফিউশনটা তৃণমূলের তালে পাল্টাবে।